নতুন সরকারের প্রথম বাজেট আজ। চ্যালেঞ্জ রাজস্ব লক্ষ্য, ঋণের বোঝা, বিনিয়োগের পরিবেশ ও কর্মসংস্থান সৃষ্টির আশা। দ্রব্যমূল্য কমিয়ে জনগণকে স্বস্তি দিতে চায় সরকার। শুল্ক করেও থাকছে বড় ছাড়, কমতে পারে অনেক নিত্যপণ্যের দাম। চট্টগ্রামে যানজট কমাতে মেট্রো ও মনোরেলের পরিকল্পনা। সম্ভাব্য রুট পরিদর্শন, ডিসেম্বরের মধ্যে আসছে মাস্টার প্ল্যান। কুশিন প্রশ্নে থমথমে সীমান্ত, বিজিবির জোর টহলে সামিল স্থানীয়রা, চলছে মাইকিং, উঠান বৈঠক, সচেতনতামূলক সভা। ট্রাম্পের হুমকির পর ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজে 2 জাহাজ ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ তেহরানের। স্বাগত স্টার নিউজে, সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। আজ ঘোষণা হবে 2026-27 অর্থ বছরের বাজেট। বিকেলে জাতীয় সংসদে প্রথমবারের মতো নতুন বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জনগণের কাছে বাজেট মানে বাজারের স্বস্তি, নতুন কাজের সুযোগ ও আয় বৃদ্ধি। নিয়মিত করদাতারা চান বাড়বে না করের বোঝা, ব্যবসায়ীদের দাবি বিনিয়োগ বান্ধব পরিবেশ ও কর ছাড়ের। এত সব প্রত্যাশার কতটুকু পূরণ করতে পারবেন অর্থমন্ত্রী, সে প্রশ্নের উত্তর মিলবে নতুন বাজেটে। মুন্নাফ রশিদের প্রতিবেদন। দেশের 55তম বাজেট ঘোষণা হচ্ছে আজ। দীর্ঘ প্রায় 20 বছর পর বাজেট দিতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। বাজেটে মোট ব্যয় ধরা হতে পারে 9,38,000 কোটি টাকা। বড় আকারের এই খরচের বিপরীতে সরকার আয় পরিকল্পনা করছে 6,95,000 কোটি টাকা। ফলে ঘাটতি তৈরি হতে পারে 2,43,000 কোটি টাকা। এই ঘাটতি পূরণ হবে মূলত ব্যাংক ও বিদেশ থেকে নেয়া ঋণ দিয়ে। বুধবার পরিসংখ্যান ব্যুরো শেষ হতে যাওয়া চলতি অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধির সাময়িক হিসাব প্রকাশ করেছে, যেখানে প্রবৃদ্ধি দেখানো হয়েছে 4.14%। তবে সরকার আশাবাদী চাপে থাকা অর্থনীতিকে পুনরুদ্ধার করে প্রবৃদ্ধি অর্জন করতে পারবে 6.5%। খরচের খাতায় বিদ্যমান সামাজিক কর্মসূচির সঙ্গে নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে যোগ হচ্ছে ফ্যামিলি ও কৃষক কার্ডসহ 5টি নতুন কর্মসূচি, যাতে ব্যয় হবে প্রায় 15,000 কোটি টাকা। এমন বাস্তবতায় বিএনপি যেন এমন এক চালক, যার হাতে ক্ষতবিক্ষত একটি গাড়ির স্টিয়ারিং তুলে দেওয়া হয়েছে। একদিকে হাসিনা আমলের দুর্বল অর্থনীতি, অন্যদিকে মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব। জ্বালানি তেল ও বিদ্যুতের দামে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির উত্তাপে চলমান দাবদাহ যেন আরও বেড়েছে। তবে ঘাটতি মেটাতে অতিরিক্ত কর আরোপ সহ নিতে হবে ধার, ফলে সুদের চাপ যেমন বাড়বে তেমনি বাড়বে ঋণ পরিশোধের চাপ। খুবই আমাদের সাবধান থাকতে হবে যাতে করে এই ঋণ পরিষেবার চাপটা অর্থনীতিতে এমন একটা বোঝা না হয়ে দাঁড়ায় যখন ঋণ নিয়ে আমাদেরকে ঋণ শোধ করার মতো একটা অবস্থা হবে। সো এটা আমরা এই ঋণটা নিয়ে কিভাবে ব্যবহার করছি, সেটা থেকে আমরা এই ঋণ দিয়ে যে প্রজেক্টগুলো বাস্তবায়ন করব সেটার আয় দিয়ে আমরা ঋণ পরিষেবাটা ঠিকভাবে করতে পারছি কিনা, এসব ব্যাপারে অবশ্যই আমাদের একটা সতর্কতার প্রয়োজন হবে। এবারে খরচের চাপ আরও বাড়াবে নতুন পে স্কেল বাস্তবায়ন, বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ সহ বিভিন্ন ভর্তুকি। এর বাইরে আছে সুদ পরিশোধের বিপুল ব্যয়। চ্যালেঞ্জের মাঝেও নতুন অর্থবছরে মূল্যস্ফীতি কমিয়ে আনা হবে 7.5%। যদিও মে মাসে জীবনযাপন ব্যয় বেড়েছে প্রায় 9.5%। বাজেটের লক্ষ্যগুলো উচ্চাভিলাষী মনে করেন অর্থনীতিবিদরা। এত বড় বাজেট বাস্তবায়ন করার সক্ষমতা আছে কিনা? সক্ষমতার দুটো দিক আছে। একটা হলো যে অর্থায়নটা প্রয়োজন হবে, সেই অর্থের যোগানটা দেয়া যাবে কিনা। অর্থের যোগান হলেও অর্থ ব্যয় করার মতো ক্ষমতা আমাদের যে ইমপ্লিমেন্টিং প্রতিষ্ঠানগুলি আছে তারা সেটা করতে পারবেন কিনা। যেই ঘোষণা দিয়ে বাজেটটা শুরু করি, বছর শেষে ওই অঙ্কটা বাস্তবে দেখা যায় না। রাজস্বর ক্ষেত্রেও ঘাটতি থাকে, লক্ষ্যের তুলনায় কম। ব্যয়ের ক্ষেত্রেও বিশেষ করে বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় অরিজিনাল বাজেটে তা ধরা হয়, তার চেয়ে কম হয়। জনসাধারণের প্রত্যাশা, তারা কর্মসংস্থান ও তুলনামূলক কম ব্যয়ে জীবনযাপন করার সুযোগ চান। এজন্য বিনিয়োগ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার কৌশল কী হবে তা জানা যাবে বাজেট ঘোষণার পরই। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা। স্বাধীনতার পর প্রথম বাজেট ছিল মাত্র 719 কোটি টাকার, যা নতুন অর্থ বছরের জন্য ছাড়িয়ে যাচ্ছে 9 লাখ কোটি টাকা। এই দীর্ঘযাত্রায় দেশে বাজেট হয়েছে 54টি, যার অনেকগুলো পাশ হয়েছে সংসদের বাইরেও। বর্তমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ প্রথমবার বাজেট পেশ করবেন। বাজেটের ইতিহাস জানাচ্ছেন ফাহিম ইউসুফ।
শূন্য পকেট, বিধ্বস্ত জনপদ, এর মাঝে একরাশ স্বপ্ন। যদিও তলাবিহীন ঝুরি অপবাদ মাথায় নিয়ে ১৯৭২ সালের ৩০ জুন স্বাধীন বাংলাদেশের প্রথম আয় ব্যয়ের হিসাব কষেছিলেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। সেই হিসাবটা ছিল মাত্র ৭১৯ কোটি টাকার। আজকের বাজারে যা একটি সাধারণ প্রকল্পের খরচের চেয়েও কম। অথচ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে এখন বাজেটের আকার ছাড়িয়েছে ৯ লাখ কোটি টাকা। স্বাধীনতার পর থেকে প্রতি অর্থবছরেই বাজেটের আকার বেড়েছে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় চলতি ২০২৬-২৭ অর্থবছর পর্যন্ত দেশে মোট ৫৪টি বাজেট দিয়েছেন ১৪ জন অর্থমন্ত্রী ও উপদেষ্টা। এই দীর্ঘ যাত্রায় সবচেয়ে বেশি ১২টি করে বাজেট পেশ করে যৌথভাবে শীর্ষে আছেন দুই প্রয়াত অর্থমন্ত্রী, বিএনপির এম সাইফুর রহমান এবং আওয়ামী লীগের আবুল মাল আব্দুল মুহিত। আর আওয়ামী লীগের সাবেক দুই অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ৬টি ও আহম মোস্তফা কামাল দিয়েছেন ৫টি বাজেট। তবে এই ৫৪টি বাজেটের সবগুলো জাতীয় সংসদে পাশ হয়নি। ইতিহাসে সংসদের বাহিরে উত্থাপন হয়েছে মোট ১৪টি বাজেট। এর মধ্যে স্বাধীনতার পর ৮টি বাজেট পেশ হয়েছিল পুরনো সংসদ ভবন বা বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয়ে, আর সামরিক ফরমান কিংবা উপদেষ্টা সরকারের ছায়ায় উত্থাপন করা হয় ৬ অর্থবছরের বাজেট। জিয়াউর রহমান, আবুল মাল আব্দুল মুহিত, 111-এর সময় ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম এবং গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, তারা গণমাধ্যমে বাজেট পেশ করেছিলেন। অর্থনীতির ভাষায় বাজেট মানে কেবল সংখ্যার খেলা নয়, এটি সাধারণ মানুষের পকেটের সঙ্গে রাষ্ট্রের তহবিলের এক অদৃশ্য চুক্তি। এবার সেই চুক্তির খসড়া নিয়ে প্রথমবারের মতো বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি তার প্রথম বাজেট। সরকারের অতিরিক্ত ভর্তুকি উচ্চমূল্যের বাজারে সাধারণ মানুষের চাহিদা আর রাষ্ট্রের প্রবৃদ্ধি ধরে রাখাই ভবিষ্যতের বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ। নানা চড়াই উতরাই পেরিয়ে ৫৫তম এই বাজেট দেশের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও ব্যবসা বাণিজ্যে কেমন প্রভাব রাখে সেটি এখন দেখার বিষয়। ফাহিম ইউসুফ, স্টার নিউজ। বিদ্যুৎ, জ্বালানি তেল ও এলপিজির দাম বাড়ালেও বাজেটে জনগণকে স্বস্তি দিতে চায় সরকার। কিছু নিত্যপণ্যে কমতে পারে উৎসে কর, এতে বাজারে কমতে পারে পণ্যের দাম। এছাড়া স্থানীয় শিল্প সুরক্ষায় কর ছাড় আসতে পারে, যাতে বাজারে কমতে পারে দেশে উৎপাদিত মোবাইল সহ নানা ইলেকট্রনিক্স পণ্যের দাম। বিপরীতে বাড়তে পারে আমদানি করা প্রযুক্তি পণ্য সহ প্রসাধনীর মূল্য। বাজেটের আকার, ঘাটতি, রাজস্ব কিংবা ঋণ এসব পরিসংখ্যানে আগ্রহ নেই সাধারণ মানুষের। তাদের চোখ পণ্য বা সেবার দাম কতটুকু বাড়ছে না কমছে সেদিকে। জ্বালানি তেল, এলপিজি আর বিদ্যুতের দাম বাড়ায় জীবনযাপন ব্যয় বাড়লেও এবারে বাজেটে কিছুটা স্বস্তি দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। সরকারের প্রথম বাজেটে কমতে পারে চাল, ডাল, তেল সহ অন্তত ৭টি নিত্যপণ্যের দাম। এতে গৃহকর্তা বাজারে গিয়ে যেমন স্বস্তি পাবেন, তেমনি গৃহকর্ত্রীকে স্বস্তি দিতেও তৎপর প্রথমবারের মতো দায়িত্ব পাওয়া অর্থমন্ত্রী। কমিয়ে আনা হতে পারে রসুই ঘরের ইন্ডাকশন চুলা কিংবা ব্লেন্ডারের দাম। তবে আমদানি করা প্রসাধনী ব্যবহার করলে ছাড় দেবেন না অর্থমন্ত্রী। দাম বাড়ার প্রস্তাব আসতে পারে বাজেটে। চুলায় যখন চা গরম হচ্ছে তখন গৃহকর্তা হয়তো তার কম্পিউটার, ল্যাপটপ কিংবা মোবাইল নিয়ে ব্যস্ত। অন্যদিকে বাচ্চারা টিভিতে কার্টুন দেখছে আর খেলছে। দেশীয় কোম্পানির উৎপাদিত এসব ইলেকট্রনিক্স পণ্যের দামও কমতে পারে নতুন বাজেটে। ঘর থেকে বেরিয়ে পরিবার সহ কোথাও যাবেন, সেখানে যদি ব্যবহার করা হয় বৈদ্যুতিক যানবাহন, তাতেও মিলবে সুবিধা। কারণ নতুন বাজেটে অর্থমন্ত্রী বৈদ্যুতিক গাড়ি, বাস, ট্রাক, মোটরবাইক এবং চার্জিং স্টেশনের দাম ও খরচ কমিয়ে আনতে পারেন। তেল চালিত বাসে স্বস্তি দেবেন অর্থমন্ত্রী। পরিবহন ভাড়ায় কমিয়ে আনা হতে পারে উৎসে কর। অন্যদিকে মধ্যপ্রাচ্য যুদ্ধের পর জ্বালানি সংকট যখন তীব্র, তখন বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানিকে আরও উৎসাহী করতে সোলার পাওয়ারের সব উপকরণে দেয়া হতে পারে বড় ধরনের কর ছাড়। নগরে পানিবাহিত রোগের প্রকোপ বেশি হওয়ায় বিশুদ্ধ পানি প্রাপ্তির খরচ কমাতে ওয়াটার পিউরিফায়ারের দামও কমিয়ে আনতে পারেন অর্থমন্ত্রী। তবে অসুস্থ হয়ে গেলেও যেন খরচ বেশি না হয়, সেজন্য চিকিৎসা সেবায় ব্যয় কমিয়ে আনার উদ্যোগ থাকছে। দাম কমতে পারে কিডনি ডায়ালাইসিস ফিল্টার, হার্টের রিং, চোখের লেন্স, ক্যান্সারের ওষুধ সহ বিভিন্ন ওষুধ তৈরির কাঁচামালের দাম। কমতে পারে জীবন রক্ষাকারী অন্যান্য আরও ওষুধের দাম। নিত্যপণ্যের প্রতি মুহূর্তে মোবাইল ছাড়া এখন চিন্তাই করা যায় না। এ খাতে তাই ব্যয় কমানোর উদ্যোগ নিচ্ছেন অর্থমন্ত্রী। সিম কার্ড কর কমতে পারে ৩০০ টাকা, কমানো হতে পারে মোবাইল নেটওয়ার্কের উৎসে করও।
শিল্পের কাঁচামাল আমদানিতেও উৎসে কর কমতে পারে। এর ফলে কমে আসবে উৎপাদন খরচ, যার সুফল স্থানীয় পণ্যের দামে যেমন মিলবে, তেমনি রপ্তানি পণ্যের উৎপাদন খরচ কমে বাড়বে প্রতিযোগিতা সক্ষমতা। এদিকে রিফাইনারির সরবরাহ করা জ্বালানি তেলের উৎসে করও কমতে পারে। একটু উচ্চ আয়ের মানুষের দিকে অবশ্য কিছুটা ভিন্ন নজর অর্থমন্ত্রীর। তাদের ব্যবহার্য পণ্যগুলোর দাম বাড়বে বাজেটে। অন্যদিকে বন্ধুরা মিলে পার্টি করলে বাড়তি খরচ তো গুনতেই হবে। তাই তো সিগারেটের দাম প্যাকেট প্রতি বাড়তে পারে 5 থেকে 7 টাকা। বিদেশি কিংবা স্থানীয়ভাবে উৎপাদিত মদ কিনতেও গুনতে হবে বাড়তি অর্থ, যেখানে যদি থাকে কাজু বাদাম সেটিও কিনতে হবে উচ্চ মূল্যে। একটু বেশি অর্থ জমিয়ে গৃহ নির্মাণ করতে যাবেন, সেখানেও এবার একটু বাড়তি খরচের মুখে পড়তে হবে। কারণ বিদ্যুতের দাম বাড়ার ফলে টন প্রতি স্টিলের দাম ৩৫০০ টাকা বাড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এই দাম আরও বাড়িয়ে দিতে পারে বাজেটে আসা কর প্রস্তাব। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা। নতুন করে দারিদ্র্য বাড়লেও দেশের মাথাপিছু আয় বেড়ে $৩,০০০ ছাড়িয়ে গেল। চলমান অর্থ বছরের জন্য মাথাপিছু আয়ের সাময়িক হিসেব প্রকাশ করেছে পরিসংখ্যান ব্যুরো। এতে দেখা যায় শেষ হতে যাওয়া 2025-26 অর্থ বছরে এই আয় আগের অর্থ বছরের চেয়ে $251 বেড়ে হয়েছে $3,020। এদিকে বিনিয়োগ এবং সঞ্চয় কমলেও চলতি অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি বেড়ে হয়েছে 4.14%। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে দেখা যায় 2024-25 অর্থ বছরে বিনিয়োগ জিডিপির 28.54% হলেও 2025-26 অর্থ বছরে কমে হয়েছে 27.93%। একই সময়ে জাতীয় সঞ্চয় 27.67% থেকে কমে হয়েছে 26.93%। এদিকে মোট দেশজ উৎপাদন বা জিডিপির পরিমাণ হিসেব করা হয়েছে $1/2 ট্রিলিয়ন বা $501 বিলিয়ন। সীমান্তে পুশিন চেষ্টা ঠেকাতে শেরপুর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। 42 কিলোমিটার এলাকা জুড়ে জোরদার করা হয়েছে টহল ও নজরদারি। বিজিবির পাশাপাশি সীমান্ত নিরাপত্তায় যুক্ত হয়েছেন স্থানীয় গ্রামবাসীরাও। এভাবেই শেরপুর সীমান্ত জুড়ে দিন-রাত চলছে বিজিবির নজরদারি। পুশিন চেষ্টা ঠেকাতে সীমান্ত পাহারায় তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয়রাও। শেরপুরের শ্রীবর্দী, ছিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার 42 কিলোমিটার সীমান্ত জুড়েই চলছে নিয়মিত টহল। 8টি বিওপির গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য। মাইকিং, উঠান বৈঠক সহ সচেতনতামূলক সভা সমাবেশে সতর্ক করা হচ্ছে সীমান্তবাসীকে। ভারত থেকে অবৈধভাবে লোক বাংলাদেশে প্রবেশ করে আমরা বিজিবিকে জানাবো এবং যতটুকু সম্ভব তাদেরকে আমরা ধরে বিজিবির কাছে হস্তান্তর করব। আমাদের ওখানে দিনে রাত্রে টোল দিতেছে, ওদের সাথে আমরা জড়িত হয়ে ভারতবাসীদের লোকদেরকে আমরা ধরে দিব। জাহাঙ্গর দেশের তো আমরাই থাকতারি না, ঘেরা যদি আমরা কই থাকাম। এই অবস্থানে আমরা সতর্ক আছি, এলাকাবাসী সহ ঐক্যবদ্ধভাবে সতর্কতার সহিত আমরা এটার প্রতিবাদ করতেছি অথবা দেখতেছি আর কি। পুশিন রুখতে সীমান্ত জুড়ে বাড়তি সতর্কতা বজায় রাখা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। আমরা 24 ঘন্টা আমার টহল সদস্য দিয়ে আমরা আমার সীমান্ত নিরাপদ রাখার জন্য ওভারঅল আমরা চেষ্টা চালাচ্ছি এবং আমাদের সীমান্তে যদি কোনো প্রকারের কোনো অপরিচিত লোক আসে আমরা তাকে আমাদের আইনেরা যা আছে আমাদের আইন অনুযায়ী তাদের সাথে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। শুক্রবার নালিতাবাড়ির রামচন্দ্রকুড়া সীমান্ত দিয়ে 5 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করে বিজিবি ও স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। সীমান্তে পুশিন ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বিজিবি। এ নিয়ে আরও জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর হোসেন। আলমগীর, সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন এবং পুশিন ঠেকাতে আসলে বিজিবির তৎপরতা কেমন আমরা জানতে পেরেছি, সেখানে গ্রামবাসীও যুক্ত হচ্ছেন। সবকিছু মিলিয়ে সবশেষ খবরাখবর আমাদের জানাবেন। আলিফ, আমি যদি আপনাকে জামালপুরের প্রেক্ষাপটটি বলি তাহলে জামালপুরের কিন্তু যে দুটি উপজেলা রয়েছে, বকশীগঞ্জ এবং দেওয়ানগঞ্জের সাথে কিন্তু পার্শ্ববর্তী ভারতের একটি সীমান্ত রয়েছে। তো দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ মিলিয়ে মোট প্রায় 26 কিলোমিটারের মতো সীমান্ত রয়েছে এই জেলায়। এছাড়া যদি আমি আপনাকে জামালপুরের আওতাধীন 35 ব্যাটালিয়ন বিজিবির কথা বলি তাহলে এই বিজিবির আন্ডারে কিন্তু মোট 99 কিলোমিটারের মতো সীমান্ত রয়েছে পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রৌমারী সীমান্ত সহ। তো আপনাকে যদি বর্তমান প্রেক্ষাপটটি বলি তাহলে কিন্তু দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে কিন্তু একটি যে
পুশিনের যে ব্যাপারটি আমরা লক্ষ্য করতে পেরেছি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর তরফ থেকে, তাহলে কিন্তু তারা প্রায় প্রতিদিন রাতেই কিন্তু তারা আসলে এই ঘটানোর চেষ্টা করছে। আমি আপনাকে যদি গতকালের একটি চিত্র বলি, তাহলে গতকাল জামালপুরের যে বক্সিগঞ্জের কামালপুরের যে একটি সীমান্তবর্তী এলাকা রয়েছে, এখানে গতকাল প্রায় মোট রাতে 7 জনকে এখানে পুশিন করার চেষ্টা করা হয়েছিল। এর মধ্যে 6 জন দৌড়িয়ে ভারতে পালিয়ে গেলেও কিন্তু এক বৃদ্ধ লোক কিন্তু এখানে আসলে পরে স্থানীয়দের কাছে আটকা পড়ে। তো তারপরে কিন্তু আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি, বিজিবি এবং বিএসএফ এর মধ্যে একটি বাকবিতণ্ডা শুরু হয় এবং স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু সর্বক্ষণিক একটি তৎপরতা আমরা তাদের মধ্যে লক্ষ্য করতে পেরেছি। তো ওই ঘটনার পর কিন্তু প্রায় 21 ঘন্টা পর কিন্তু সেই ব্যক্তির পরিচয় শনাক্ত করে গেছে। তিনি বাংলাদেশের রাজশাহীর অঞ্চলের একজন লোক। তো সে এখন বর্তমানে বিজিবির কাছে রয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি তার পরিচয় শনাক্ত হওয়ার পর তার পরিবারের কাছে তাকে হস্তান্তরের প্রক্রিয়াও কিন্তু আসলে চলছে। আর আমি আপনাকে যদি এখানে সার্বক্ষণিকের চিত্রের কথাটি বলি, স্থানীয়রা যে বিষয়টি বলছেন, এই সীমান্তে কিন্তু দেখা যাচ্ছে প্রায় প্রতি রাত হলেই কিন্তু যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের যে সীমান্তর লাইট গুলো রয়েছে, অর্থাৎ বর্ডার এরিয়ার যে লাইট তারা বন্ধ করে দিচ্ছেন এবং স্থানীয়রা যে বিষয়টি বলছেন, সেই লাইট যখন বন্ধ হয় তখনই কিন্তু তারা আসলে এই পুশিনের আসলে এই যে চেষ্টা করেন। তো আমরা বিজিবি তরফ থেকে যে বিষয়টি জানতে পেরেছি, তারা এই পুশিন ঠেকাতে কিন্তু তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং বিজিবির সাথে যে যারা সীমান্তবর্তী অঞ্চলের যেসব আসলে মানুষজন রয়েছে তারাও কিন্তু বিজিবির সাথে সর্বক্ষণিকই আসলে সতর্ক অবস্থানে রয়েছে এবং তারা তৎপরতা চালাচ্ছে যেন কোনো ধরনের পুশিনের ঘটনা যেন আসলে বাংলাদেশে না ঘটে। আলিফ, অসংখ্য ধন্যবাদ। সহকর্মী আলমগীর হোসেন জামালপুর সীমান্ত থেকে জানাচ্ছিলেন পুশিনের সবশেষ খবরাখবর। চট্টগ্রাম নগরীর ক্রমবর্ধমান যানজট নিরসন ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে মেট্রো রেল আর মনোরেলের সমন্বিত প্রকল্প পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। এরই মধ্যে প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য রুটগুলো পরিদর্শন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। আগামী ডিসেম্বরের মধ্যেই এই প্রকল্পের মাস্টার প্ল্যান ও সুপারিশমালা চূড়ান্তভাবে উপস্থাপন করার কথা বলছেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, প্রায় ৭০ লাখ মানুষের এই শহরে যানজট কেড়ে নেয় প্রতিদিনের সময় আর অর্থনৈতিক সম্ভাবনা। জনসংখ্যা বাড়ার সাথে সাথে তীব্র হয়ে দেখা দিচ্ছে পরিবহন ব্যবস্থাপনার সংকট। এই সংকট কাটাতে ও টেকসই গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে মেট্রো ও মনোরেলের সমন্বিত প্রকল্প তৈরির কাজ করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। ডিসেম্বরের মধ্যেই সম্ভাব্যতা যাচাই শেষ করে আগামী বছরই প্রকল্পের কাজ শুরু করতে চায় সংস্থাটি, যেখানে কালুরঘাট, ফতেহাবাদ, সিটি গেট ও পতেঙ্গা পর্যন্ত বিস্তৃত হবে যোগাযোগ। প্রায় 25,000 কোটি টাকা ব্যয়ে নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে বিদেশি প্রতিষ্ঠান ওরাসকম কনস্ট্রাকশন। চিটাগাং শহরের ট্রাফিক জ্যাম কিভাবে দূর হবে, মনোরেল, রাস্তা, ওয়াটারওয়ে সবকিছু বিবেচনা করে সমস্ত কিছুর সমন্বয় করে আমরা একটা মাস্টার প্ল্যান তৈরি করব। তারপরে আমরা প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল রুটের উপর আমরা ফিজিবিলিটি স্টাডি করব। নাগরিক ভোগান্তির কথা মাথায় রেখেই মেট্রো রেল বা মনোরেল স্থাপনের বিষয়টি গুরুত্ব পাবে বলে জানান সিটি মেয়র। আপনার কাইরোড মনোরেল, যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে দীর্ঘতম মনোরেল তারা করছে, সে একই কোম্পানি অরসকম এটা এই কাজটা করার জন্য নিজস্ব ফান্ডে তারা ইন্টারেস্টেড এবং এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট। যদিও নগরবিদরা বলছেন বড় বড় প্রকল্প বাস্তবায়নের চেয়ে মাস্টার প্ল্যান মেনে পরিকল্পিতভাবে শহরের উন্নয়ন দরকার। এই যে ল্যান্ড ইউজ প্ল্যানে আপনি যেটা বলছেন, এখানে তো অলরেডি বহু পিলার বসে গেছে। কোথায় আপনি মেট্রো রেলের জন্য পিলার বসাবেন? এখানে হয় সব ডিজায়ার বেস, নট নিড বেস, যাই ডেভেলপমেন্ট হচ্ছে। আমি যদি ম্যানেজমেন্ট করতাম, আমার কয়েক হাজার কোটি টাকা খরচ করলেই চট্টগ্রামকে অন্যরকম দেখতেন। তথ্য বলছে চট্টগ্রাম শহর ও জেলায় মোট নিবন্ধিত যানবাহনের সংখ্যা 4,64,389টি। এর মধ্যে মেট্রো এলাকায় 3,94,443 ও জেলায় 69,946টি। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। নোয়াখালীর বেগমগঞ্জে এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সার্ভার সমস্যার অজুহাতে গ্রাহকের 2 কোটি টাকার বেশি লোপাট করেছে চক্রটি। এই ঘটনায় মূল অভিযুক্ত এজেন্ট ব্যাংকিংয়ের শাখা ম্যানেজার পলাতক রয়েছে। কষ্টার্জিত টাকা ফেরত পেতে প্রতিদিন ব্যাংকের সামনে ভিড় করছেন ভুক্তভোগী গ্রাহক। সেবা পৌঁছে দেওয়ার জন্য
নোয়াখালীর বেগমগঞ্জে ইসলামী ব্যাংকের গোপালপুর এজেন্ট ব্যাংকিং শাখা 2019 সালের প্রতিষ্ঠার পর থেকেই গ্রাহকের আস্থা অর্জন করে প্রতিষ্ঠানটি। তবে সেই আস্থা পুঁজি করেই গ্রাহকের কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এই শাখার কর্মকর্তাদের বিরুদ্ধে। ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, গত বছরের জানুয়ারি থেকেই তাদের অর্থ হাতিয়ে নেয় এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার জাকির হোসেন সাগর, সাবেক শাখা ম্যানেজার ওমর ফারুক, পরিচালক ইসফাক ইয়াসিন এবং কম্পিউটার অপারেটর নূরনাহার নিশি। সার্ভার সমস্যার অজুহাত দেখিয়ে 2বার আঙুলের ছাপ নেওয়া হয় বলেও অভিযোগ তাদের। সে 2টা ফিঙ্গারপ্রিন্ট নিছে, 2টা ফিঙ্গার কইছে, একটা ফিঙ্গারপ্রিন্টে হয় নাই, 2টা ফিঙ্গারপ্রিন্ট একসাথে নিয়ে সে 3 লক্ষ টাকা একসাথে উড়ে আলাইছে। আমি 17 তারিখে টাকা উঠাইছি 50,000 উড়াই, আর বাদ বাকি 12,20,000 টাকা আমার অ্যাকাউন্টে আছে, আমার অ্যাকাউন্টে ছিল। এখন 80 বলতেছে লই গেছে। অভিযোগ রয়েছে জালিয়াতি থেকে রেহাই পাননি চক্রটির পরিবারের সদস্যরাও। এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার জাকির হোসেন সাগর নিজের চাচা চাচির অ্যাকাউন্ট থেকেও হাতিয়ে নিয়েছে কয়েক লাখ টাকা। আমাদের টাকাগুলো সে মূল অ্যাকাউন্টে জমা দিত না, যতটুকু দরকার ছিল অতটুকু জমা দিত, বাকিগুলোও ওর কাছে রাখি দিত। তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে এই গ্রাহকদের, প্রতারিত গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এ ঘটনায় পলাতক মূল অভিযুক্ত সাগর। কষ্টার্জিত টাকা ফেরত পেতে প্রতিদিন ব্যাংকের সামনে ভিড় করছেন শত শত গ্রাহক। আমরা নিরীহ মানুষ এবং আমাদের উপরে অত্যাচার, আপনার এই ব্যাংক যে অফিসাররা, আমরা এটা বিচার চাই, আমাদের টাকাগুলো চাই। আমরা অনেক কষ্ট করি, না খাই না ওদের টাকা জমা রাখছি, এখন আমাদের টাকাগুলো কিভাবে আউট হয়ে গেল। ইসলামী ব্যাংক কর্মকর্তারা বলছেন জালিয়াতির এই ঘটনায় তদন্ত চলছে, তালিকা হচ্ছে ভুক্তভোগী গ্রাহকদের। ডায়েরি সংগ্রহ করেছি, এগুলো আমাদের জোনাল অফিসে আছে, জোনাল অফিস তদন্ত করে দেখতেছে, দেখার পরে এটা বলা যাবে কি পরিমাণ তসরুফ হয়েছে, কি পরিমাণ টাকা আত্মসাৎ হয়েছে। তবে আমরা এখন লোকমুখে শুনতেছি জাকির ব্রাজিল চলে গেছে। তদন্ত হচ্ছে এবং প্রধান কার্যালয়েও শেখা হচ্ছে, ইভেন বাংলাদেশ ব্যাংক থেকেও এই বিষয়গুলো খোঁজখবর নেওয়া হচ্ছে। তো আমরা আশা করছি যে খুব সর্বাত্মক চেষ্টার মাধ্যমে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী জড়িত আছে, আমাদের নিয়মিত ফোর্স সেখানে যাচ্ছেন ব্যাংকমোড় থানা থেকে, ওনারাও যথেষ্ট কার্যকর উদ্যোগ নিয়েছে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি যারা আছেন তারা সহ আমরা কথা বলেছি। আমরা আশা করছি যে একটা সম্মিলিত চেষ্টার মাধ্যমে এই রহস্য উদ্ঘাটন হবে। এজেন্ট ব্যাংকিংয়ের এই শাখায় গ্রাহক 4,000-এরও বেশি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে কবর থেকে দেহাবশেষ উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। সে প্রক্রিয়া নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াহিয়া মারুফ। আমরা যতটুকু জানতে পেরেছি, আদালতের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে পুনরায় লাশ উত্তোলনের এবং পুনরায় সুরতহাল প্রতিবেদন তৈরি করার। সবকিছু মিলিয়ে আসলে সবশেষ পরিস্থিতি কি এবং প্রক্রিয়াটি আসলে কিভাবে চলতে পারে পরবর্তীতে, সে ব্যাপারে আমাদের জানাবেন। আমরা এখানকার যিনি এই থানার যিনি দায়িত্বে আছেন, সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি, ওনার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আদালত থেকে একটা নির্দেশনা এসেছে লাশ উত্তোলনের ব্যাপারে, কিন্তু কখন, কারা, কিভাবে সেটা উত্তোলন করবে সেই ব্যাপারে কোনো নির্দেশনা নাই। সেই বিষয়টি হয়তো জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্ধারণ করবেন। সেটি নির্ধারিত হওয়ার পরেই আসলে লাশ উত্তোলনের দিনক্ষণ ঠিক করা হবে এবং সেই অনুযায়ী আসলে লাশটি উত্তোলন করা হবে। প্রায় 30 বছর পরে মৃত্যুর এই লাশ উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং এখানকার সালমান শাহর পরিবারের যিনি দায়িত্বে রয়েছেন, ওনার মামা আলমগীর, যিনি কুমকুম নামে পরিচিত, তার সাথেও আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে গতকাল যেটি জানালেন যে এখন পর্যন্ত মামলার তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এই ব্যাপারে তাদেরকে কিছুই জানানো হয়নি। আদালতের নির্দেশনার বিষয়টি তারা অবগত আছেন। তারা যখন কথা বলবেন তদন্তকারী সংস্থা বা সংশ্লিষ্টরা, তখন তারা সেই বিষয়ে তাদের সঙ্গে সহযোগিতা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও এই মৃত্যুর বিষয়টি নিয়ে তো সারা দেশেই যেরকম এক ধরনের বিচারের প্রত্যাশা রয়েছে, ঠিক তেমনিভাবে সিলেটে বিশেষ করে সালমান শাহর এলাকায় এই হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে, এই ঘটনার যেন সুষ্ঠু, নিরপেক্ষ এবং সঠিক বিচার হয় সেই বিষয় নিশ্চিত হওয়ার জন্য এখানকার যে সালমান শাহর ভক্তরা রয়েছেন যারা, তারাও সেই দাবি জানিয়ে আসছেন। এছাড়া জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে এই বিষয়টি এখনো নির্ধারণ হয় নাই এবং সেটি
হয়তো 2-1 দিনের মধ্যে এই ব্যাপারে নির্ধারণ করা হবে, কখন কিভাবে এই লাশটি উত্তোলন করা হবে সেটি নির্ধারিত হলেই পরে যা আমাদেরকেও জানানো হবে। এই ছিল আমার কাছে সিলেট থেকে। মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী ইয়াহিয়া মারুফ জানাচ্ছিলেন সালমান শাহর লাশ উত্তোলন, পুনরায় সুরতহাল প্রতিবেদন এবং ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ করার প্রক্রিয়ার সবশেষ খবরাখবর। নেই কার্যক্রম, নেই জনবল, নেই রক্ষণাবেক্ষণের ব্যবস্থা। নির্মাণ কাজ নিয়েও রয়েছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। ভোলায় প্রায় 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র মৎস্য বিভাগের জন্য যেন এখন গলার কাঁটা। জেলেদের উন্নয়ন ও আধুনিক মৎস্য ব্যবস্থাপনার লক্ষ্যে নির্মিত এই স্থাপনা পড়ে আছে প্রায় অকেজো অবস্থায়। বিস্তারিত ভোলা প্রতিনিধি আদিলুল হোসেন তপুর পাঠানো রিপোর্টে ছবি তুলেছেন খোকন দেবনাথ। মেঘনার তীর ঘেঁষে গড়ে উঠেছে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র। ভোলার ভবানীপুর গ্রামে মৎস্য অধিদপ্তরের সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় নির্মিত এই ভবনটির নির্মাণ ব্যয় প্রায় 5.5 কোটি টাকা। তবে স্থানীয়দের অভিযোগ, চুক্তি অনুযায়ী জেনারেটর, মিনি হিমাগার, বরফ সংরক্ষণ ও প্যাকেজিং সুবিধাসহ বিভিন্ন যন্ত্রপাতি সরবরাহের কথা থাকলেও তার কিছুই নেই স্থাপনায়। যাতায়াতের সমস্যা এবং কি ওখানে কোনো বরফ কল নাই, কোনো কোলেস্টর করার কথা কোলেস্টরও নাই, ওখানে মানুষের ব্যবসা করবে কিভাবে? এটার ভিতরে হিমাগার করে নেয়, বরফ কল করে নেয়, স্কেল মেশিন করে নেয়, জেনারেটর দেয় নেয়, যেটা যা জেলেদের উপকার হবে তা কিছুই করে না, শুধু ভবনটা করে রেখে দিচ্ছে। এছাড়া স্থান নির্বাচন নিয়েও রয়েছে প্রশ্ন। জেলে ও ব্যবসায়ীরা বলছেন অবতরণ কেন্দ্রের সামনেই জেগে উঠেছে চর, ফলে মাছ ধরার বড় নৌকা বা ট্রলার ঘাটে ভিড়তে পারবে না, মাছ খালাস কিংবা বেচাকেনাও সম্ভব নয়। এমন জায়গায় ওই ভবনটি করছে, ওখানে জেলেরা যাইতেছে না বা অযৌক্তিক একটি ভবন ওই জায়গায় করে রাখছে। এটা নৌকা টোকা বিরানোর কোনো সেফ নেই, জায়গাটা এটা কী করিয়া দিয়ে গেল কোনো কিছু, এটা বেকার করে সরকারের কোটি কোটি টাকা লস করে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, প্রকল্প বাস্তবায়নে তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়েছে। যে পিজেড কনসালটেন্ট এরা এসে এইটাকে সিলেক্ট করছে এবং ওই অনুযায়ী আমাদেরকে সাইট বুঝাইয়ে দিচ্ছে। আমরা আসলে ভাই অসহায়, 10টা কাজ নিতে কি ধরনের খরচ দেয় তো বোঝেন। তো আমরা করতে পারলাম 5টা এবং 5টারও রিভাইজ জমা দিচ্ছি, সেখানেও আমাদেরকে তারা রিভাইজটাকে অনুমোদন না দিয়া চলে গেল। চলতি বছরের মার্চে ভবনগুলো স্থানীয় মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হলেও এগুলোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিয়ে স্পষ্ট কোনো পরিকল্পনা নেই। আমি এখানে আসছি 6 থেকে 7 মাস, তার আগেই আসলে এই কার্যক্রমটা সম্পন্ন হয়েছে এবং এই প্রজেক্টের যেই সাইট সিলেকশন বা এটার যে সম্ভাব্যতা, এটা আসলে পূর্বেই এটা তাদের নিরূপণ করে ওনারা এটা করেছেন। আর হলো এটার যে তাছাড়া এটার এখনো কোনো জনবলও কিন্তু আমাদের নাই। মৎস্য বিভাগ সূত্র জানা যায়, বিশ্বব্যাংকের অর্থায়নে ভোলা সদর উপজেলার ভবানীপুর এবং লালমোহন উপজেলার বুড়িরদোন এলাকায় 2টি মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। মধ্যরাত থেকে শেষ হচ্ছে সাগরে মাছ ধরার 58 দিনের নিষেধাজ্ঞা। তবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, জলদস্যু আতঙ্ক এবং সাগরে মাছ কম পাওয়ার আশঙ্কায় বরগুনার অনেক জেলে এবারও সাগরে যেতে অনাগ্রহী। নিষেধাজ্ঞার শেষে জেলেদের প্রস্তুতি ও তাদের শঙ্কার বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল আহাদ অনেক। আমরা যেমনটি জানতে পারলাম, 58 দিনের নিষেধাজ্ঞা শেষ হতে যাচ্ছে আজ, এবং সেটি নিয়ে আসলে জেলেদের প্রস্তুতি কেমন দেখছেন? অনেকের শঙ্কা রয়েছে এবং সেই শঙ্কাগুলো কাটিয়ে ওঠার জন্য আসলে প্রশাসন কিংবা দায়িত্বশীলদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। আলিফ, আপনি যেমনটা বলছিলেন যে সমুদ্রে যে ডাকাত আতঙ্ক এবং বৈরী আবহাওয়ার কারণে কিন্তু এবছর যে জেলেদের যে 58 দিন নিষেধাজ্ঞার আগে যে ফিশিং টাইমটি ছিল সেটি কিন্তু শুরু করা হয়নি। তারপরও 58 দিন পর কিন্তু আবারও সেই জেলেরা প্রস্তুতি নিচ্ছিলেন সাগরে যাওয়ার। কিন্তু জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জন্য কিন্তু অনেক যে ট্রলার মালিক রয়েছে তারা কিন্তু সাগরে বোট যাবে না। আমি যদি আপনাদের দেখাই, এখানে যেসব বোট রয়েছে এই বোটগুলো কিন্তু তীরে বাঁধা রয়েছে এবং তারা তাদের যে মালিকরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু সাগরে যাওয়ার এখন পর্যন্ত সিদ্ধান্ত নেননি। তারা বলছেন যে যেহেতু এখন পর্যন্ত সমুদ্রে যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা সেটি নিশ্চিত করা যায়নি এবং যে জ্বালানি তেলের যে মূল্য বৃদ্ধি সেটি তাদের আসলে এখন যে আশানুরূপ মাছ যে পাওয়ার কথা ছিল সেটাও তারা পাচ্ছে না। এই সমস্ত কারণে কিন্তু যে বরগুনার যে জেলেরা আছেন বেশিরভাগ জেলেরাই কিন্তু সাগরে যেতে অনীহা প্রকাশ করছেন এবং সেজন্য কিন্তু ট্রলার মালিকরাও বাধ্য হচ্ছেন এই ট্রলারগুলো বন্ধ রাখতে।
আমরা কথা বলেছিলাম বরগুনার যে মৎস্য অধিদপ্তর তাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন বরগুনায় প্রায় 27,000 সমুদ্রগামী নিবন্ধিত জেলে রয়েছে, তার মধ্যে মাত্র 17,000 নিবন্ধিত জেলে এবছর। একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, বরগুনার যে উপকূলীয় জেলেদের দীর্ঘদিনের একটি দাবি ছিল যাতে ভারতের সাথে মিল রেখে নিষেধাজ্ঞা, সমুদ্রের যে নিষেধাজ্ঞা দেওয়া হয় সেটি করা হয়, এবং সেটি কিন্তু গত 2 বছর আগ থেকে সেই নিষেধাজ্ঞাটা করা হয়েছে, এবং এতে কিন্তু জেলেরা অনেকটাই উচ্ছ্বসিত ছিলেন এবং তারা আশা করছিলেন যে এই যে নিষেধাজ্ঞা ভারতের সাথে মিল রেখে করা হয়েছে এতে তারা লাভবান হবেন। কিন্তু সমুদ্রে ডাকাত আতঙ্ক এবং আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরে কিন্তু তাদের সেই আশা অনেকটাই হতাশা হয়ে গিয়েছে। তারা কিন্তু এখনো আমরা অনেক জেলেই দেখেছি যারা এখনো তাদের যে বোট, যেসব ট্রলার নৌযানগুলো আছে সেগুলো এখনো মেরামত করছেন, অথচ এই 58 দিনের মধ্যে কিন্তু তাদের সবকিছু শেষ হয়ে যাওয়ার কথা ছিল। আমরা জেলেদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বারবার বলছেন যে সমুদ্রের যে সীমানা নির্ধারণ করা নেই, এবং উপকূলের সাথে যে সমুদ্রের যে নির্ধারণ যে একটা সীমানা থাকে সেটি নির্ধারণ করা হয়নি, এবং এটি যদি করা হয় তাতে কিন্তু আমাদের বরগুনা উপকূলীয় জেলার অনেক উপকৃত হবে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে 58 দিন নিষেধাজ্ঞা সবশেষ। অনেক আপনাকে অসংখ্য ধন্যবাদ। বরগুনা থেকে সহকর্মী নুরুল আহাদ অনেক জানাচ্ছিলেন 58 দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের প্রস্তুতি এবং শঙ্কার সবশেষ খবরাখবর। মিষ্টি স্বাদ, পাতলা আঁশ আর ছোট আঁটির জন্য দেশ জুড়ে আলাদা পরিচিতি পেয়েছে রংপুরের হাড়িভাঙা আম। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া এই আম বাজারে আসতে যাচ্ছে মধ্য জুনে। বৈরী আবহাওয়ায় কিছুটা ক্ষতি হলেও ফলন নিয়ে আশাবাদী চাষিরা। কৃষি কর্মকর্তারা বলছেন হাড়িভাঙা আম ঘিরে এবার প্রায় 200 কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ রাফিন। গাছে গাছে ঝুলছে সবুজাব হাড়িভাঙা আম। রংপুরের মিঠাপুকুর, বদরগঞ্জ ও সদর উপজেলার বিস্তীর্ণ জনপদ জুড়ে এখন যেন হাড়িভাঙার মৌসুমী উৎসব। প্রতি বছরের মতো এবারও জুনের মাঝামাঝি বাজারে আসছে হাড়িভাঙা আম, তাই এখন বাগানে চলছে শেষ সময়ের ব্যস্ততা। বৈশাখের প্রতিকূল আবহাওয়ায় কিছুটা ক্ষতির মুখে চাষিরা, তবুও বাজার দর অনুকূলে থাকলে ভালো লাভের আশা করছেন তারা। ফলনও যা হয়েছে ভালো হয়েছে, পাতলাম তো মোটা হয়েছে, ওষুধ দিলে আরো রং ভালো হইবে। অনেক গুটি আম পড়ে গেছে, কিন্তু তারপরও যা আম আছে যদি বাজার ভালো হয় আমরা ইনশাল্লাহ লাভবান হব। লাভজনক হওয়ায় গত 2 দশকে দ্রুত বেড়েছে আবাদ, তবে নেই সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের সুযোগ। হিমাগার ও আম প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলার দাবি চাষি ও উদ্যোক্তাদের। কোল্ড স্টোরের অভাবে আমাদের এই আমগুলো নিম্ন দামে, অতি স্বল্প দামে আমরা বেচতে হচ্ছে। এখানে তো হাজার হাজার একর জমি আম আছে, শুধু আম না কাঁচামাল আরও অন্য জিনিস আবাদ হয়। যদি কোল্ড স্টোর হয় আমাদের জন্য খুব ভালো হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী রংপুরে প্রায় 2500 হেক্টর জমিতে হাড়িভাঙা আমের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 49,000 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 200 কোটি টাকা। আমরা আশা করছি এবছর আমরা প্রায় 39,000 মেট্রিক টন আমরা হাড়িভাঙা আম পাবো। আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এভাবেই। আর আশা করছি প্রায় 200 কোটি টাকার ব্যবসা হাড়িভাঙার সাথে জড়িত হবে এই রংপুর অঞ্চলে। উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণে আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দেশের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ সম্ভাবনা হয়ে উঠতে পারে হাড়িভাঙা আম। মাহমুদ রফিন, স্টার নিউজ, রংপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ। ঘোষণা দিয়ে টানা দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র। দেশটির বিভিন্ন টার্গেটে হামলা হয়েছে বলে জানিয়েছে সেন্টকম। জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন বাহিনীর 18টি স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান। ফের পুরোপুরি বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালী। এই পরিস্থিতিতে সতর্কতা জারি করেছে প্রতিবেশী দেশগুলো। স্থানীয় সময় সন্ধ্যা, একের পর এক মার্কিন হামলায় এভাবেই দাও দাও করে জ্বলছে ইরানের দক্ষিণাঞ্চল। টানা দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ডের বিবৃতি অনুযায়ী বুধবার স্থানীয় সময় বিকেলে একযোগে হামলা চালানো হয় ইরানের বিভিন্ন টার্গেটে। তাদের ভাষ্য, এসব হামলা আত্মরক্ষামূলক। বুধবার অভিযানের আগেই হামলার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের দাবি সমঝোতার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে ইরান। ব্যঙ্গ করে বলেন, তাই তেহরানকে এবার বোঝানো হবে বোমা দিয়েও দর কষাকষি করা যায়। চুক্তিতে পৌঁছাতে সুযোগ দেয়া হয়েছিল ইরানকে, কিন্তু তারা কালক্ষেপণ করছে। যদি তাই হয় তাহলে ওয়াশিংটন যুদ্ধের পথই বেছে নেবে। যদি বোমা দিয়ে আলোচনা করতে হয় তাহলে আমরা তাই করব, আর এতে আমরা খুবই দক্ষ। মার্কিন হুমকি ধামকিকে অবশ্য পাত্তাই দেয়নি ইরান। পাল্টা হুঁশিয়ারি, দেশ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কোনো দ্বিধা করবে না ইরানি সশস্ত্র বাহিনী। যুক্তরাষ্ট্র পরস্পর বিরোধী বার্তা দিয়েও বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে কূটনৈতিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে। লেবাননেও বারবার যুদ্ধবিরতি ভঙ্গ করেছে ইসরায়েল। কূটনীতিতে কাজ না হলে সামরিক পদক্ষেপ নিতেই হবে। গতরাতের ঘটনায় প্রমাণ করে দেশের প্রতিরক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী কোনো দ্বিধা করে না। মার্কিন হামলার পর ইরানের কার্যক্রমে বাঘাইয়ের বক্তব্যেরই প্রতিফলন দেখা যাচ্ছে। ফের হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিয়েছে তারা। অতিক্রমের চেষ্টা করায় দুটি জাহাজে চালানো হয়েছে হামলা। তাসনিমের তথ্য অনুযায়ী পাল্টা অভিযানে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর 18টি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। দুটি ধাপে পরিচালিত এই অভিযানে অংশ নিয়েছে আইআরজিসির নৌ ও বিমান ইউনিট। পরিস্থিতির উত্তাপ ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশগুলোতেও। নাগরিকদের নিরাপদ স্থানে যেতে বলেছে বাহরাইন। বাগদাদে মার্কিন নাগরিকদের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির দূতাবাস। ইফাতিরা, স্টার নিউজ। লেবাননে আবারও প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের টায়ার ও আশপাশের এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 16 জন নিহত হয়েছে। চলমান সংঘাতে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে তদন্তে আগামী সপ্তাহে লেবাননে যাচ্ছে জাতিসংঘের একটি বিশেষ তদন্তকারী দল। এদিকে এ পর্যন্ত 10,000 হিজবুল্লাহ সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, সবশেষ নিহত 16 জনের মধ্যে একটি গ্রামের বাসিন্দাই 9 জন। বুধবার সন্ধ্যায় একটি মসজিদ ও একটি ক্লিনিককে লক্ষ্য করে চালানো হামলায় আরও 3 জনের মৃত্যু হয়। পৃথক স্থানে যারা যান বাকিরা। টায়ার থেকে আল জাজিরার প্রতিবেদক বলেছেন, ইসরায়েল দাবি করছে যে তারা বেসামরিক মানুষকে নিরাপদে সরে যাওয়ার সুযোগ দিয়েছে, তবে বাস্তবে পরিস্থিতি ভিন্ন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক ঘোষণা দিয়েছেন, সংঘাতে জড়িত সব পক্ষের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার আইন লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে একটি মূল্যায়ন দল লেবাননে পাঠানো হবে। এই মিশন তথ্য সংগ্রহ, নথিভুক্তকরণ এবং পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিবে। এই ছিল স্টার নিউজে, সাথে থাকার জন্য ধন্যবাদ।